চ্যাপ্টার 10 খনিজ সম্পদ ধাতু এবং অধাতুর ক্লাস 5 নিয়ে আজকে একটু রিভিউ দিতে চাচ্ছি। অর্থাৎ এখানে আমরা কি আলোচনা করছি সেটাই আমরা বলবো। আমাদের এই ক্লাসটা দিয়ে আমরা হচ্ছে চ্যাপ্টার 10 এর যে প্লেলিস্টটা সেটাকে আমরা কমপ্লিট করেছি। দেখো এখানে আমরা কি আলোচনা করেছি, এখানে আমাদের মূল আলোচনা ছিল আমাদের অধাতু উত্তোলন অর্থাৎ সালফার উত্তোলন কেন্দ্রিক আলোচনার একদম ডিটেলস করেছি আমরা এই ক্লাসে। তো এইখানে আমরা দেখো কি দেখেছি, আমরা দেখেছি হচ্ছে গিয়ে সালফার কি জিনিস, এর ব্যবহার কি। আমরা দেখেছি ইম্পর্টেন্ট একটা যেটা গতে আসে ফ্রাশ পদ্ধতিতে সালফার উত্তোলন অর্থাৎ মাটির নিচ থেকে কীভাবে আমরা সালফার উত্তোলন করব তা আমি ডিটেলসে হচ্ছে গিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি চিত্রের মধ্য দিয়ে, যাতে তোমরা চিত্রটা ইজিলি উপস্থাপন করে ভালো করে সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা করতে পারো। তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড পদ্ধতি অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। এখানে একদম ভেঙে চুরে ডিটেলস ব্যাখ্যা করা আছে এবং প্রত্যেক ব্যাখ্যার সাথে আমাদের যে রাসায়নিক বিক্রিয়া কি সংঘটিত হয়েছে এখানে তা আমরা ডিটেলসে মৌখিক প্লাস আমরা হচ্ছে যাবতীয় আলোচনা করে দিয়েছি। তুমি এই ক্লাসটা করলে তুমি এটা একদম চমৎকারভাবে ফাটাফাটিভাবে তুমি যদি কনসেপ্টটা বুঝে থাকো ফাটাফাটিভাবে তুমি এগুলো অ্যান্সার করে দিতে পারবা এবং গয়ে আসলে 3 এ 3, ঘয়ে আসলে 4 এ 4, এটা সাধারণত গ বা ঘতে আসে। তাহলে এইটা গেল। আর হচ্ছে আমরা সালফারের অক্সাইড নিয়ে আলোচনা করলাম যেখানে কিছু অনুধাবন কোশ্চেন আছে। তাছাড়া হচ্ছে আমরা কি করেছি, আমরা সালফিউরিক অ্যাসিডের ধর্ম দেখেছি, সালফিউরিক অ্যাসিডের ধর্ম কি। ফাইনালি এই 3টা ধর্ম দিয়ে অর্থাৎ এই নিরুদন ধর্ম পর্যন্ত সবগুলো ধর্ম দিয়ে আমাদের সালফার রিলেটেড যাবতীয় আলোচনা এই ক্লাসে কমপ্লিট হয়েছে। সো তোমাদেরকে এই ক্লাসটায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা স্টুডেন্টস? চ্যাপ্টার 10 খনিজ সম্পদ ধাতু ও অধাতুর ক্লাস নাম্বার 5 আমরা চলে আসছি। আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে ক্লাস 5, এটা লাস্ট ক্লাস তোমাদের এই চ্যাপ্টারের। এই অধ্যায়ে আমরা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি অর্থাৎ মানে মধ্য কথা হচ্ছে সালফার উত্তোলন থেকে শুরু করে সালফার দিয়ে আমরা কি তৈরি করতে পারি ডিটেলসে যাবতীয় পার্টটা দেখব। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের একমাত্র অধাতু রিলেটেড পার্ট। এর আগে আমরা যা দেখছি সব ধাতু রিলেটেড। দেখো খনিজ সম্পদের মধ্যে এখানে আমাদের কথা ছিল ধাতু আর অধাতু পড়া। সো আমরা প্রথম 4 ক্লাসে যা দেখছি ডিটেলস সব কিছু হচ্ছে ধাতু রিলেটেড। আমাদের দৈনন্দিন জীবনে ধাতুর ব্যবহার অনেক বেশি, তো ধাতুর পরিমাণও বেশি, ব্যবহারও বেশি এবং অধাতু আসলে ম্যাক্সিমাম আমরা যা পাই প্রকৃতিতে সব কিন্তু আসলে গ্যাসীয় অবস্থায় পাই, তাই না? এরকম খুব কম সংখ্যক অধাতু আছে যেগুলো হচ্ছে গিয়ে খনিজ আকারে মাটির নিচে পাওয়া যায়, যেমন একটা হচ্ছে সালফার। তো এই জন্য এই সালফারটা উত্তোলনের ব্যাপারটা ডিসকাশনে চলে আসে, আদারওয়াইজ বাকি অধাতুর মতো এরকম ডিসকাশন আসলে আসতো না। সো সালফারের ব্যাপারটা ইউনিক হওয়ার কারণে আমরা এই অধাতু হিসাবে এটাকে মাটির নিচ থেকে উত্তোলন করা বা নিষ্কাশন করা এই ধরনের আলোচনা আমরা সালফারের ক্ষেত্রেই আসলে ব্যবহার করি বা সালফারের ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য। সো বুঝতে পারছো বিষয়টা, মানে সালফার অধাতু হলেও এটাকে আমরা ধাতুর মতো একটা নিষ্কাশন প্রসেস দিয়ে এটাকে আমরা নিয়ে এসে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহারে কাজে লাগাই। তো আসো আমরা প্রথমে চলে যাই আমাদের সালফার রিলেটেড আলোচনায়। তাহলে এখন আসো দেখি, যেমন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সালফারের একটা ছবি। হ্যাঁ, এটা পাউডার অবস্থাও তোমরা গুগলে সার্চ দিলে পাবা, কিংবা এরকম আমরা যখন উত্তোলন করি ফ্রেশ সালফার ক্রিস্টাল অবস্থায়, যদি যখন আমরা সালফারটাকে নিষ্কাশন করার পর যখন আমরা ক্রিস্টাল অবস্থায় পাই তখনকার রূপটা দেখতে এরকম। তো এই জিনিসটাকে দেখবা একটা খুব ইন্টারেস্টিং নাম আছে, সালফারের একটা ইন্টারেস্টিং নাম আছে, এটাকে ডেভিলস গোল্ড বলে। বুঝতে পারছো? ডেভিলস গোল্ড মানে কি শয়তানের স্বর্ণ, তাই না? বাংলা করলে শয়তানের স্বর্ণ, এটার বাংলা আসলে কি জানি না, আমি নামটা দেখছি ডেভিলস গোল্ড বলে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য মিনিং, মানে এটার মিনিংকে আসলে বাংলায় কনভার্ট করা হয়েছে কিনা সেটাও জানি না, কারণ আমাদের বইতে তো এটা নাই। সো ডেভিলস গোল্ড বলার কারণটা কি, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা বলি। এটা তো বুঝতে পারছো দেখতে কিছুটা গোল্ডের মতো, তাই না? কালারটা গোল্ডিশ ভাইব আছে, যদিও অ্যাকচুয়ালি গোল্ড না, দেখতে কিছুটা গোল্ডের মতো। একটু যদি হচ্ছে গিয়ে তোমার খনিজ থেকে উঠায় তো তখন একটু গাঢ় গাঢ় দেখা যায়। এখানে যেমন একটু লাইট কিন্তু সামনাসামনি অনেকটা গাঢ় গাঢ় দেখা যায়, তখন কিছুটা গোল্ডের মতোই লাগে দেখতে। কিন্তু এখানে আবার শয়তানের স্বর্ণ কেন বলা হলো, ডেভিলের কথা কেন আসলো? বিকজ প্রথম কথা হচ্ছে সালফার এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বা হানিকারক। এটা আসলে পয়জনাস টাইপের বলা যায়। পয়জনাস থেকে বললেও সবচেয়ে বেশি ভালো হয় ক্লিয়ারলি বলে হার্মফুল বা হ্যাজার্ডাস। কীভাবে? এটা আমাদের এই সালফারটা যখন বাতাসের উপস্থিতি অক্সিজেনের সাথে খুব খুব দ্রুত বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আকারে, মূলত সালফার ডাইঅক্সাইড গ্যাস আকারে আমরা ইনহেল করে ফেলি, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ইনহেল হয়ে যায়। অথবা সালফার হচ্ছে গিয়ে অনেক সময় পাউডার আকারে যদি থাকে, বা এইভাবেই সালফার অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে
আলাদা হয়ে বাতাসে ছড়ায় পড়ে। এই ঘটনাও সালফারের ক্ষেত্রে ঘটে। তখন একদম ডিরেক্ট সালফারও আমরা অনেক চান্স থাকে যে সেটা চোখে মুখে চলে যাওয়া বা সেটা ইনহেল করে ভিতরে চলে যাওয়া। এবং এই অবস্থা যদি ডিরেক্ট সালফার ভিতরে চলে যায়, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ ভিতরে যাওয়া মাত্রই সেটা সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে ফেলবে, এবং অ্যাসিড ভিতরে চলে যাওয়া মানে তো বুঝতেই পারছো ঘটনা কী হয়। তো এই জায়গাটা একটা রিস্কের জায়গা থেকে যায়। এখন আসো সালফারের কথা যদি আমরা বলি, সালফারের ব্যবহার নিয়ে যদি কথাবার্তা বলি, তোমরা মোটামুটি সবাই জানো যে সালফার কী কী ব্যবহার আছে। এক নম্বর হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে। সালফিউরিক অ্যাসিডের আমাদের বহুমুখী ব্যবহার আছে, বহুমুখী ব্যবহার। সো সালফিউরিক অ্যাসিড উৎপাদনে আমাদের সালফার ব্যবহার করা হয়, এইটা একটা আছে। তারপরে দেখো সালফারের ক্ষেত্রে আমরা আর কী কী ব্যবহার করতে পারি। সালফার হচ্ছে সালফানাইড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়, সালফানাইড, ঠিক আছে, সালফানাইড। সো এই সালফানাইড জিনিসগুলো আসলে কি? এগুলো আসলে এমন যৌগ, সালফানাইড যৌগগুলো কি বলতো, এগুলো হচ্ছে এমন যৌগ যেখানে এরকম হাইড্রোজেন সালফাইড আয়ন থাকে, ঠিক আছে। তো সালফানাইড এমন কিছু যৌগ যেখানে কি থাকে, হাইড্রোজেন সালফাইড আয়ন থাকে। সেটা স্পেসিফিক যৌগ না, এরকম বিভিন্ন ক্যাটাগরির সালফানাইড থাকতে পারে, এক্সিস্ট করতে পারে অনেক ক্যাটাগরির, এবং সেগুলোর রাসায়নিক সংকেতগুলো আসলে বড় বড়। তো যার কারণে আমাদের আসলে ডিস্টিংগুইশ করা দরকার নাই যে সালফানাইডটা পুরোপুরি বা এটা রাসায়নিক সংকেতটা কেমন সেটা আমাদের দেখানো দরকার না। জাস্ট তুমি জেনে রাখো যে হাইড্রোজেন সালফাইড যুক্ত এরকম এই সালফাইড আয়ন যুক্ত আসলে আমরা এই যৌগগুলোকে সালফানাইড বলতেছি। এবং এদের অনেক বহুমুখী ব্যবহার আছে। যেমন কি কি ব্যবহার বলো তো? যেমন হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে। সালফানাইড কি করে? সালফানাইড হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক আছে। এইটা হচ্ছে ওদের একটা স্পেসিফিক ব্যবহার। ভাই একটু জ্ঞান। তো এরা হচ্ছে কি করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা তো বুঝতেই পারছো। তার মানে হচ্ছে আমরা এই জন্য ঔষধ তৈরিতে এই সালফারটাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ঔষধ তৈরিতে, বিভিন্ন রকমের মেডিসিন তৈরিতে আমরা চাইলে সালফার ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার কি ক্ষেত্রে এই সালফারটা ব্যবহার করা হয়, এটা একটা খুব সুন্দর একটা জিনিস আছে, এটাকে ভলকানাইজিং বলা হয়, ঠিক আছে। ভলকানাইজিং বইয়ে আসলে ভলকানাইজিং দেওয়া আছে, বাট জিনিসটা আসলে ভালকানাইজেশন বা ভালকানাইজিং, ঠিক আছে। সো এটা আমি দিচ্ছি, এটা হচ্ছে ভালকানাইজিং। সো ভালকানাইজিং জিনিসটা আসলে কি, এটা একটু ব্যাপারটা বুঝি। দেখো বিভিন্ন রকমের রাবার, ধরো রাবার বলতে কি উন্নত ধরনের রাবার, যেগুলো শক্তিশালী ক্যাটাগরির রাবার, বিভিন্ন রকমের রাবার প্লাস্টিক দ্রব্য থাকতে পারে, এগুলো কিন্তু সব পলিমার। ব্যাপারটা কি, তোমরা মোটামুটি অর্গানিক যারা পড়েছো তোমরা জানো যে এরকম পলিমার নামে বিভিন্ন জিনিস এক্সিস্ট করে। সো সেটা নিয়ে ডিফারেন্ট আলোচনা। তো বিভিন্ন পলিমার জাতীয় রাবার বা প্লাস্টিক ইত্যাদি যেগুলো আছে, এই পলিমার জাতীয় রাবার বা প্লাস্টিকের ক্ষেত্রে ভলকানাইজিং মেথডটা ইউজ করা হয়। যেমন টায়ারের কথা বলতেছিলাম, গাড়ির টায়ার। সো গাড়ির টায়ার যদি কোনো কারণে ধরো মানে ফেটে যায় বা কেটে যায়, কোনো একটা ওইখানে কোনো একটা লিকেজ ক্রিয়েট হয়, তখন কি হয় জানো? তখন ধরো একটা টায়ারের মুখ ফেটে গেল, তো ওই টায়ারের অংশটা জোড়া লাগানোর জন্য মাঝখানে হচ্ছে গিয়ে এক ধরনের পদার্থ ব্যবহার করা হয়, পাউডার জাতীয় পদার্থ, যেটাকে পাউডারটাকে একটু পানি দিয়ে মিক্স করে লিকুইড করে ওই পদার্থটা ব্যবহার করা হয়। ব্যবহার করলে তখন কি হয়, তখন ওই টায়ারের অংশটাকে জোড়া লাগায় দেয়, বুঝতে পারছো? ওই যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বেসিক্যালি সালফার, মানে সালফার দিয়ে এই কাজটা করা হয়। আর এই যে আমরা বিভিন্ন পলিমারিক রাবারকে সংযুক্ত করতেছি যে সালফার প্রসেস দিয়ে, এবং এটা কিন্তু ব্যাপার আছে, সালফারটাকে কিন্তু তখন হিট দিতে হয়। পেস্টটা লাগায়া এই দুইটা রাবারের মধ্যে এরকম মনে করো জোড়া দিয়ে পেস্ট লাগানো হয়েছে উপরের দিকে, তো পেস্টটা লাগানোর পর সেখানে প্রচণ্ড তাপ দিয়ে হচ্ছে গিয়ে চাপ দিতে হয়, বিভিন্ন শক্ত বস্তু বা লোহা দিয়ে জোরে চাপ দিলে হচ্ছে গিয়ে রাবারটা জোড়া লেগে যায়। তো এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে ভলকানাইজিং। সো ভলকানাইজিং এর ক্ষেত্রে আমাদের কি করা হয়? ভলকানাইজিং এর ক্ষেত্রে সালফার ব্যবহার করা হয়। সো এটার ক্ষেত্রে সালফার ব্যবহার করা হয়। সো এই তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের সালফারের জন্য যে ব্যবহার এবং সালফারের রিলেটেড কিছু টুকটাক আলোচনা আমি করলাম। এইবার হচ্ছে আসো দেখি যে আমরা সালফারকে কিভাবে উত্তোলন করতে পারি। এটা হচ্ছে ফ্রাশ পদ্ধতিতে সালফার উত্তোলন। তো এইখানে দেখো ফ্রাশ পদ্ধতিতে আসলে কি হয়। প্রথমে তোমাদেরকে একটা বিষয় বলি, আমাদের একটা ইম্পর্টেন্ট ইনফো লাগবে, সেটা হচ্ছে সালফারের গলনাঙ্ক কত। তোমাদের যে নতুন বই সালফারের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, নতুন বইতে গলনাঙ্ক দেওয়া আছে হচ্ছে 115 ডিগ্রি। মোটামুটি এটা লেটেস্ট ভাবে বা এটাকে আমরা আসলে একটা অথেন্টিক সোর্স হিসাবে ধরতে পারি। নতুন বইয়ের ইনফরমেশনটা আসলে মোটা দাগে সত্য। পুরনো বইতে এক সময় ছিল, পুরাতন যে বই ওটার মধ্যে এক সময় ছিল কি, পুরাতন বই সেটা হচ্ছে যে 119 ডিগ্রি,
ঠিক আছে, পুরাতন বইতে ছিল কত ভাইয়ারা পুরা 119 ডিগ্রি। এখন কাহিনী হচ্ছে কি যে এর আগে একবার এরকম হয়েছিল যে আসলে যে এমসিকিউগুলো হয় এগুলো অনেক ক্ষেত্রে অনেক পুরনো এমসিকিউগুলো যখন কালেক্টেড রূপায় থাকে, সেই কালেক্টেড পুরনো এমসিকিউগুলো বহুমুখী ব্যবহার করে, অনেকে কিছুদিন কয়েক বছর আগে যেটা আসছে সেটা কয়েক বছর পরে এমসিকিউ আকারে দিয়ে দেয়। তো এরকম একটা কেস হয়েছিল একটা বোর্ড পরীক্ষায় যে তোমার হচ্ছে কি হয়েছিল ঘটনাটা বলো তো। কেসটা হয়েছিল এরকম যে তোমার অপশনে 115 ডিগ্রি নাই, কারণ ওই এমসিকিউটা আসলে ওই পুরনো বইয়ের হিসাবে 119 ডিগ্রি কারেক্ট অ্যান্সার ধরে এমসিকিউটা হচ্ছে গিয়ে প্রণয়ন করা হয়েছিল, কিন্তু তো নাই, তো ওটার মধ্যে অপশনের মধ্যেই 115 নাই। তো এই জন্য তোমাকে আমি ইনফরমেশনটা দিলাম, যদি এরকম কেস আসলে আবার পাও কোনোভাবে যে দেখতেছো 115 পাইলে 100% চোখ বুঝে 115 দেখাবা, কারণ নতুন বই আছে। যদি কোনো কারণে দেখো 115 নাই, ওই এমসিকিউতে দেখবা যে 119 আছে কিনা, 119 থাকলে তো সেটা হবে কারেক্ট অ্যান্সার। এখন আসো, এখন হচ্ছে গিয়ে আমরা একটু দেখি যে আমাদের এখানে মূলত কিভাবে আমরা ফার্স্ট পদ্ধতিতে উত্তোলনটা করতে পারি। সো এখন আসো দেখি, তো আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে ফার্স্ট পদ্ধতিতে আমরা সালফারটাকে উত্তোলন করব। আমরা ফার্স্ট পদ্ধতিতে সালফারটা উত্তোলন, দেখো এখানে ফার্স্ট পদ্ধতিটা কেন বলা হয়েছে আগে একটু দেখি। আমরা এই জায়গায় খেয়াল করে দেখছো ফার্স্ট পদ্ধতি বলা হয়েছে, এটা হচ্ছে সালফার উত্তোলনের একটা প্রসেস। আমরা যেটা বললাম যে মাটির নিচে শিলা স্তরে সালফার থাকে, সেটাকে হচ্ছে আমরা উত্তোলন করি। তো এটা যে ফ্রেশ যে পদ্ধতিটা, মানে হচ্ছে এই যে এরকম, এটা ফ্রাশ নামে একজন ছিলেন, তার নামকরণেই এই পদ্ধতিটা আসছে ফ্রেশ পদ্ধতি বা ফ্রাশ পদ্ধতি, যেটাই বলো না কেন। তো এই পদ্ধতিতে আসলে আমরা সালফারটাকে কিভাবে উত্তোলন করি আসো দেখি। এখানে এই যে আমাদের দেখো নিচের দিকে হচ্ছে গিয়ে এই অংশটার মধ্যে আমি যদি একটু এই কালারটা দেখাই, দেখো এই অংশটার মধ্যে খেয়াল করে দেখছো শিলা স্তরের মধ্যে কি আছে, লিকুইড সালফার আছে। তাহলে এই সালফারটা যখন হচ্ছে যে এই অংশটা দিয়ে এদিক থেকে কি করবে, সালফারটা এদিক থেকে উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে যখন উঠতে থাকে তখন হচ্ছে গিয়ে দেখো এই যে বে 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 এইখানে, এখান থেকে আসলে আমরা এটাকে উত্তোলন করি। এখন কথা হচ্ছে যে এই প্রসেসটা কিভাবে করে। প্রথমে দেখো, প্রথমে একটু খেয়াল করে দেখো বাইরের লেয়ারে একটা হচ্ছে কি আমাদের কি আছে, খেয়াল করে দেখো বাইরের লেয়ারে হচ্ছে একটা পাইপ আছে। এই যে দেখো একটা বাইরের লেয়ারে পাইপ আছে, এই লেয়ারে একটা পাইপ আছে, খেয়াল করে দেখছো। এইটার ভিতরে আবার আরেক লেয়ারে পাইপ ঢুকানো হয়, সেটা হচ্ছে এই যে এই লেয়ারটা, এই লেয়ারে আরেকটা পাইপ ঢুকানো হয়। তারপরে দেখো এইটার ভিতরে আবার আরেকটা পাইপ আছে, এই যে দেখো এটার ভিতরে আবার আরেকটা পাইপ দেখাচ্ছি আমি, এই লেয়ারে আরেকটা পাইপ ঢুকানো হয়, এই যে এটার ভিতরে যে পাইপটা আছে সেটা ঢুকানো হয়। খেয়াল করে দেখো তাহলে 3 রকমের হচ্ছে। কিরকম হচ্ছে বলো তো, এই যে মনে করো একটা লেয়ারের পাইপ, তারপরে মনে করো যে এইটার ভিতরে আরেকটা লেয়ারের পাইপ, এইভাবে এইভাবে আরেকটা লেয়ারের পাইপ বের হলো, এইটার ভিতরে আবার আরেকটা লেয়ারের পাইপ, এইভাবে দেখো এই যে এইভাবে আরেকটা লেয়ারের পাইপ ঢুকানো হলো, এরকম একটা লেয়ারের ভিতরে আরেকটা লেয়ার, আরেকটার ভিতরে আরেকটা লেয়ার, এইভাবে পাইপ দেওয়া আছে। ঠিক আছে, এখন আসো একটু জিনিসটা আমি বলি এই জায়গায় কি হবে। এই জায়গাটা খেয়াল করলে দেখবা যে এই যে আমাদের যে বাইরের যে লেয়ারটা, সবচেয়ে বেশি বাইরের যে লেয়ারটা, সেখানে সুপার হিটেড ওয়াটার দেওয়া হয়। দেখছো সুপার হিটেড ওয়াটার, এইটার যে বাংলা, এটার বাংলা বলা হয় হচ্ছে পরাতপ্ত পানি। তোমাদের বইতে এটা নাই, পুরনো বইতে এটাকে ওইভাবে পরাতপ্ত পানি নাম দেওয়া হয়েছে। পরাতপ্ত, পরাতপ্ত খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে নামটা, পরাতপ্ত পানি। বাট এটা সুপার হিটেড কেন বলা হয়েছে আমি বলি। এই সুপার হিটেড যে ওয়াটারটা থাকে না, এটা টেম্পারেচার কত থাকে জানো, সুপার হিটেড ওয়াটার, সুপার হিটেড ওয়াটার, এই ওয়াটারটা এই যে এই প্রসেসের মধ্যে এই ওয়াটারটার টেম্পারেচারটা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে। সেটা কত, সেটা হচ্ছে 100 থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সুপার হিটেড ওয়াটারটা হচ্ছে গিয়ে প্রবেশ করানো হয়, যেটার এভারেজ তাপমাত্রাটা, এখানে এভারেজটা তোমাদের আগের বইগুলো এভারেজটা দেওয়া আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস এভারেজ থাকে এটার। ঠিক আছে, মোটা দাগে এরকম একটা রেঞ্জে এখানে সুপার হিটেড ওয়াটারটা প্রবেশ করানো হয়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে সুপার হিটেড ওয়াটার যেটা, ওয়াটারের তো মানে স্ফুটনাঙ্কই হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তো এই অবস্থায় পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এইখানে সুপার হিটেড ওয়াটারটা আসলে বেশ ঘন একটা বাষ্প, খুবই ঘন বাষ্প। যে জিনিসটা আসলে আমরা এই ঘন বাষ্পটা অ্যাকচুয়ালি ওটাকে আমরা পানিই বলতে পারি, মানে খুবই ডেন্সড বাষ্প, যেটা পানির মতো, এটা লিকুইড ফর্মেই থাকে। তবে কথা হচ্ছে এটা কীভাবে সম্ভব, স্ফুটনাঙ্কে চলে যাওয়া মানে বাষ্পে চলে যাওয়া, বাষ্প আসলে কি বায়বীয় অবস্থা, বাতাসের মতো হয়ে যাওয়া, বাষ্প হয়ে যাওয়া, বায়বীয় অবস্থা। তো এখন কথা হচ্ছে যে বাতাসের মতো যে বায়বীয় অবস্থাটা হয়ে গেল, এই জায়গাটায় এই যে বাতাসের মতো বায়বীয় অবস্থাটায় আমরা কিভাবে হচ্ছে এটা সম্ভব যে স্ফুটনাঙ্কের থেকেও বেশি, তুমি বুঝো যদি এটা 100 ধরলাম 374 নাও যায়, এভারেজ 180, মানে বুঝতে পারতেছো 200 তো যাইতে পারে। তো ওই তাপমাত্রায় গিয়ে কিভাবে সে ঘন থাকে, একটাই অ্যান্সার, সেটা হচ্ছে চাপ। খুবই হাই চাপে,
খুবই হাই প্রেশার, তাহলে সুপার হিটেড ওয়াটারটা আসলে এই এক্সিকিউশনটা কীভাবে হয়, এক্সিকিউশনটা হয় হচ্ছে হাই প্রেশারে, বুঝতে পারছো? হাই প্রেশার, প্রেশার যখন অনেক হাই থাকে তখন আমরা এই সুপার হিটেড ওয়াটারটাকে অনেক ডেন্সড অবস্থায় রাখতে পারি, অর্থাৎ প্রায় জলীয় একটা অবস্থায় রাখতে পারি। তো এই অবস্থায় যখন তোমার প্রবেশ করানো হচ্ছে পানিটা, সাথে সাথে আরেক দিক দিয়ে কি করানো হচ্ছে, এই দিক থেকে দেখো বাষ্প প্রবেশ করানো হচ্ছে, এটাও হচ্ছে গিয়ে কম্প্রেসড গরম বাষ্প, ঠিক আছে? কম্প্রেসড মানে হচ্ছে ঘনীভূত অবশ্যই, কিন্তু বাষ্পটা গরম, আমি গরম দিয়ে দিলাম, এখানে গরম কথাটা উল্লেখ নাই, এখান দিয়ে কিন্তু গরম বাষ্প পরিণত করা হয়, প্রবেশ করানো হয় আর কি। এবং এই গরম বাষ্পটা কম্প্রেসড এয়ার কেন বলতেছে, কারণ এখানে যে বাষ্প বললে একটু ভুল হবে, সরি আমি এটা বাতাস লিখে দিই, বাষ্প তো আসলে ঠিক না, বাষ্প আর বাতাসের মধ্যে পার্থক্য আছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো এখানে আসলে বাতাস দেওয়া হচ্ছে, এটা কোনো বাষ্প দেওয়া হচ্ছে না, সো বাতাস দেওয়া হচ্ছে, গরম বাতাস, কিন্তু গরম বাতাসটা খুব হাই প্রেশারে দেওয়া হয়, এই জন্য কম্প্রেস লেখা আছে। প্রেশার কত, প্রায় এই যে বাতাসটা এটা হচ্ছে প্রায়, দেখো আমি বলে দিচ্ছি, 20 থেকে 22 এটিএম। আমাদের বায়ুমণ্ডলীয় চাপ কত এটিএম জানো তো? বায়ুমণ্ডলীয় চাপ 1 এটিএম, কিন্তু এটা 20 থেকে 22 এটিএম, 20 থেকে 22 এটিএম চাপে এই জিনিসটাকে প্রবেশ করানো হয়। তো যখন এটাকে প্রবেশ করানো হচ্ছে খুব সজোরে, বুঝতেই পারছো, ওই হেভি একটা প্রেশার, এই প্রেশারের ঠেলায়, বুঝছো, এটা কিছু ওয়ার্ড আছে আমি ব্যবহার করতে পারছি না অনলাইন থাকার কারণে, তারপরেও বলতেছি, এই প্রেশারের ঠেলায় এই যে বাতাস আর এই যে হাই প্রেশার সুপার হিটেড ওয়াটার, এদের ঠেলায় পুশ হয়ে ভিতর থেকে সালফার উপরের দিকে লাফ দেয়। তুমি যে কোনো কিছুই, এই যে তোমার আমি একটা বলি, এটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, কথার কথা, বিষয়টা একেবারে বরাবর এরকম না, বিষয়টা যে এরকম তা না, কিন্তু হ্যাঁ তোমাকে আমি বোঝার জন্য বলতেছি। এই যে মনে করো এক ধরনের দেখছো না যে এইখানে দাঁড়ো, এরকম কিছু থাকে না, এরকম গোল, তোমরা মিস্টার বিস্টের ভিডিও দেখছো হয়তো, বা বিভিন্ন জায়গায় এই ধরনের জিনিসপত্র দেখছো, এই যেখানে রাবারের মতো থাকে, উপর থেকে একটা মানুষ মনে করো লাফ দেয়, লাফ দিলে এরকম কি হয়, শুয়ে ভাবে লাফ দিয়ে এরকম বাউন্স করে। তো এটা আসলে বিষয়টা কিছুটা এইভাবে চিন্তা করো, যে এখানে তোমার কি হচ্ছে, এই জায়গা থেকে তোমার সুপার হিটেড ওয়াটার আর গরম বাষ্প পুশ করতেছে লিকুইড সালফারকে, এভাবে ঠেলা দিয়ে পুশ করতেছে, সে ঠেলা দেওয়ার কারণে সে উপরের দিকে উঠে গেছে। সো উপরের দিকে উঠে, এই যে দেখো উপরের দিকে এভাবে উঠে, উপরের দিকে এভাবে উঠে কালা দিয়ে দেখাই, কালা কোথায় গেল, এই যে কালা, তাহলে উপরের দিকে এই যে এইভাবে উপরের দিকে সালফারটা এখান থেকে বেরিয়ে আসে। তো তখন আমরা এইখান থেকে সালফারটাকে আমরা কালেক্ট করতে পারি। এবং যেহেতু বুঝছো, বিষয়টা তো বুঝছোই, মানে খালি সালফার তো আর আসতেছে না, তুমি পানিও দিছিলা, বাতাসও দিছিলা, এগুলো সহ সালফার এরকম বের হয়ে আসে, একদম বমির মতো করে বের হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে সেই ফ্রাশ পদ্ধতি, যেভাবে আমরা সালফারটাকে উত্তোলন করতে পারি। ক্লিয়ার না ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল নাই, বুঝছো? আশা করি তোমার এই জিনিসটা ফ্রাশ পদ্ধতিতে সালফার উত্তোলন, এটা হচ্ছে গয়ের জন্য আসার সম্ভাবনা মোটামুটি মাঝারি ধরনের। আমি এই জন্য হচ্ছে এই পদ্ধতিটাকে 2টা স্টার দিলাম। এবং হচ্ছে কিসের জন্য আসবে বলো তো? আসবে হচ্ছে গয়ের জন্য, গ এর জন্য আসবে, ঠিক আছে, গয়ের জন্য আসবে। সো এটা একটা বড় বিষয়, এখন হচ্ছে যে আমরা চলে যাই নেক্সট টপিকে। দেখো নেক্সট টপিক হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। স্পর্শ বলা হচ্ছে, হ্যাঁ স্পর্শ। সো এখানে বেসিক্যালি আসলে স্পর্শ এবং এটা আসলে কি ধরনের উৎপাদন, আরেকটা নাম না, এটা কি ধরনের উৎপাদন সেটা একটু দেখি। আসো, এটা হচ্ছে এক ধরনের শিল্প উৎপাদন, ঠিক আছে, এটা কি সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। সো আমি এটা এইভাবে লিখি, সালফিউরিক অ্যাসিড এর শিল্প উৎপাদন, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। এইখানে খুব সুন্দর একটা চিত্র তোমাদের বইতে দেওয়া আছে, বইটা আসলে মোটামুটি ভালোভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, দ্যাট ওয়াজ এ গুড ছবি। আসলে দেখো এখানে আসলে কি হয়েছে আমরা একটু আলোচনা করি। স্পর্শ পদ্ধতিতে কি হয় প্রথমত বুঝো, এখান দিয়ে দেখছো এই যে এই জায়গা দিয়ে সালফার পাঠানো হয়, আমি হচ্ছে এটা একটু চিকন করে দেই, এই জায়গা দিয়ে কি পাঠানো হয়, এই জায়গা দিয়ে সালফার পাঠানো হয়, সালফার, ঠিক আছে, এখান দিয়ে দেখছো সালফার প্রবেশ করানো হয়, আর এদিক দিয়ে বায়ু প্রবেশ করানো হয়। তো বায়ুর মধ্যে কি আছে, বায়ুর মধ্যে আছে হচ্ছে অক্সিজেন। এটা বাত্তা চুল্লিতে প্রবেশ করানো হয়, এই যে চুল্লি থেকে খুব গরম হিট দেওয়া হয়, দেখছো হিট দেওয়া আছে। সো যখন সালফারকে এরকম বায়ু সহ হিট দিয়ে প্রবেশ করানো হয়,
তখন কি হয় আসো একটু দেখি। তখন হচ্ছে কি একটা মজার ঘটনা ঘটে। তাহলে প্রথম কেস কি, স্টেপ নাম্বার 1, আমাদের স্টেপ 1-এ কি হচ্ছে, স্টেপ 1-এ হচ্ছে আমরা সালফারকে অক্সিজেনের সাথে রিয়েকশন দেওয়াচ্ছি। সো অক্সিজেনের সাথে যদি আমরা রিয়েকশন দেওয়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করতেছে। সো এই যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ফর্ম করছে। ওকে, সালফার ডাইঅক্সাইড গ্যাস এখানে আমাদের ফর্ম করেছে সালফার ডাইঅক্সাইড। তো এরপরে হচ্ছে এখান থেকে অনবরত অক্সিজেন তো বাইপাস হচ্ছেই, অক্সিজেন বাইপাস হয়ে কি বাইপাস হচ্ছে, এখানে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন একসাথে বাইপাস হচ্ছে। বাইপাস হওয়ার পর দেখো এই সালফার ডাইঅক্সাইডটাকেই সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট করা হয়। সালফার ট্রাইঅক্সাইড কোনটা, এই যে এটা SO3, সালফার ডাইঅক্সাইড হচ্ছে SO2 আর সালফার ট্রাইঅক্সাইড কি, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে SO3। সো এটাকে সালফার ট্রাইঅক্সাইড কম কিভাবে, এই যে এখানে একটা চেম্বার আছে, দেখো চেম্বারে হচ্ছে এখানে এরকম কিছু তার জালি দেওয়া থাকে। সো এই তার জালি দিয়ে সালফার ডাইঅক্সাইডটা প্রবেশ করে এবং এটা একই সাথে এখানে কি থাকে, এখানে অক্সিজেনও থাকে। সো এইখানে যে ঘটনাটা হয় 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিসের উপস্থিতিতে, এই দেখো প্রভাবক দেওয়া আছে, তার জালির মধ্যে কি প্রভাবক দেওয়া আছে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এই যে আমাদের V2O5, এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। তাহলে এইখানে আসো আমরা দেখি কি হচ্ছে। আমাদের স্টেপ 2-তে হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইড ছিল, এটার সাথে আমাদের অক্সিজেনও ছিল। এই জিনিসটা এটা একটা উভমুখী বিক্রিয়ার মতো হয়। এটা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটা আমি নিচে লিখি, আগে উপরে টেম্পারেচার লিখি 450 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু 450 ফিক্স না, 400 থেকে 500 এই রেঞ্জের মধ্যেই বিক্রিয়াটা হয়। অপটিমাম টেম্পারেচার বলা হয় এটাকে, অপটিমাম বা অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড V2O5 এই প্রভাবকের উপস্থিতিতে এটা সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে কি, এটা সরি কালোর মধ্যে আমি আবার কালো দিচ্ছি কেন, সাদা সাদা কালা কালা। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের প্রভাবক, আমি এটাকে একটু দেখে দিই, এটা আমাদের কি প্রভাবক, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এখানে প্রভাবক, এটা মনে রাখবা। প্রভাবকের কাজ কি বলো, তোমাদের আশা করি জানা আছে। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ায় সে অংশগ্রহণ করে না, তবে বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে, বিক্রিয়াটাকে আরো ফাস্ট করে। তো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এখানে কিন্তু সে পার্টিসিপেট করে নাই, রিঅ্যাকশনে কোথাও নাই, কিন্তু উপস্থিত আছে, উপস্থিত থেকে সে স্পিড আপ করতেছে, বিক্রিয়াটাকে আরো ফাস্ট করে দিচ্ছে, এটাই প্রভাবকের কাজ। তাহলে এখন আমাদের দেখতে হবে স্টেপ 3-তে কি হয়। তো আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের উপস্থিতিতে এটা হচ্ছে আমাদের প্রভাবক, এটা আমাদের প্রভাবক, এইটার উপস্থিতিতে কি হয়েছে বলতো, এই প্রভাবকের উপস্থিতিতে আমরা সালফার ট্রাইঅক্সাইড পেলাম। এবার এখান দিয়ে সালফার ডাইঅক্সাইড গিয়ে আরেকটা চেম্বারে প্রবেশ করে। দেখো আরেকটা চেম্বারে প্রবেশ করার পর এখানে ছোট্ট একটা মিস্টেক আছে, এই জায়গায় এটা হচ্ছে গিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড হবে। ঘন হইলে একটু সমস্যা আছে, আমি বলি ঘন হইলে কি সমস্যা, এখানে লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। দেখো ঘন সালফিউরিক অ্যাসিড, এখানে অলরেডি সালফার ট্রাইঅক্সাইড যাচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড গিয়ে ঘন সালফিউরিক অ্যাসিড হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডকে যতটুকু অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে তার থেকে বেশি রাখে লঘু সালফিউরিক অ্যাসিড। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে তোমার লঘু সালফিউরিক অ্যাসিড কি করে বলো তো, লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে এটার মধ্যে পানি বেশি থাকে। তাহলে আমি একটু বলে দেই, এটার মধ্যে কি বেশি থাকে, এটার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড, এইভাবে দেখাই, লঘু সালফিউরিক অ্যাসিড, এটার মধ্যে পানি বেশির পরিমাণ থাকবে, পানির পরিমাণ বেশি। আসলে শোনো কাজটা কি জানো, এই যে সালফার ট্রাইঅক্সাইড এটাকে অ্যাবজর্ব করা হয়, অ্যাবজর্ব করে এই যে এদিক থেকে যায়, এদিক থেকে এভাবে গেলে তখন এই জিনিসটাকে এরকম অ্যাবজর্ব করা হয়। তো অ্যাবজর্বটা করা যায় পানি দিয়ে, আমি একটু বুঝাই বিষয়টা, দেখো আমি একটা সবুজ কালি দিয়ে দেখাই। এই অ্যাবজর্পশনটা পানি দিয়েই করা যায়। কিভাবে, তুমি যদি সালফার ট্রাইঅক্সাইড দাও, এটা পানির সাথে বিক্রিয়া করে আমাদেরকে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেয়। এই তো আমাদের তো এটা হইলেই হইতো, আর কিছু তো লাগতেছে না, আমরা তো কাজ হয়ে গেছে, সালফিউরিক অ্যাসিড তো পেয়ে গেছি, তো পানি দিলেই তো হয়ে যেত। পানি দিলে সমস্যাটা কোথায়, পানি যখন এই সালফার ট্রাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে তখন এই জায়গায় দেখো সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে গরম থাকে, গরম, তুমি বুঝতেই পারতেছো 450 ডিগ্রি সেলসিয়াস এরিয়া থেকে সে বাইরে আসছে বাতাস সহ, সে কি ঠান্ডা, অবশ্যই না, গরম। সো এই পানিটা যখন অ্যাবজর্ব করে সে জলীয় বাষ্পর আকারে, মানে জলীয় বাষ্প বলতে কি, পানিটা অনেক ওভারহিটের কারণে জিনিসটা বাষ্পীভূত হয়ে যায়, তখন সালফার ট্রাইঅক্সাইড পানির বাষ্পরূপের সাথে বিক্রিয়া করে যে আমাদের যে সালফিউরিক অ্যাসিডটা দিচ্ছে এটা কিন্তু আসলে লিকুইড রূপে দিচ্ছে না, এটা দিচ্ছে বাষ্পরূপে, আর বাষ্পরূপে দিলে এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে গিয়ে এদিক থেকে বাইরে হয়ে যাবে,
ঠিক আছে, যে কোনো চিপা চাপা যাই চিপা চাপা পাবে ওটা দিয়ে বাইরে হয়ে যাবে। তো বাইরে হয়ে গেলে আমি সালফিউরিক অ্যাসিড পাইলাম কই? পাইলাম না তো, এটা তো বাষ্প পাইলাম, উল্টা আরও ছড়ায় গেল। ছড়ায় একে তো জিনিসটা পেলাম না, এই হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো ছড়িয়ে যাওয়ার পর এইটা কিন্তু ক্ষতি করবে, মানুষের চোখে মুখে ঢুকবে। যে বললাম তো অ্যাসিড ঢুকে গেলে তো বিপদ। শুধু তো মানুষের চোখে মুখে ঢুকবেই না, এটা তো আরও আশেপাশে যে মেটাল আছে সেগুলোর সাথে রিয়েকশন করবে। অ্যাসিড কিন্তু মেটালের সাথে রিয়েকশন করে, বিভিন্ন মেটাল কিন্তু অনেক সক্রিয় হয়। তো সক্রিয় হওয়ার কারণে সালফিউরিক অ্যাসিড এর হাইড্রোজেন কিন্তু হচ্ছে মানে সক্রিয়তা কম, অর্থাৎ এইটার বিজারণ ধর্ম বেশি। আবার যেসব মেটাল আছে তাদের জারণ ধর্ম বেশি। সো অন্যান্য যে মেটালগুলো আছে সেগুলো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মেটালগুলোও ক্ষয় হয়ে যাবে, বুঝতে পারছো? সো এগুলো একটা সমস্যা। তো এখন ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা দ্বারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তাইলে আমি পানি দিতে পারতেছি না, আমি তাহলে কি দিব? আমি দিব অ্যাসিডই। ওই অ্যাসিডটা তাইলে কিন্তু আর এই ঘটনাগুলো ঘটায় না। তার মানে আমার কথা হচ্ছে আমি এই পানি দিয়ে এই কাজটা করব না, সালফার ট্রাইঅক্সাইডকে পানি দিয়ে অ্যাবজর্ব করাবো না। বুঝাইতে পারছি আশা করি? যে পানি দিয়ে অ্যাবজর্ব করলে কি সমস্যা সেটা তো মাত্র বললাম। তাহলে পানি দিয়ে অ্যাবজর্ব করবো না, তাহলে এখান দিয়ে আমি পানি দিব না। তা আমার কাছে ওয়ে আছে সালফিউরিক অ্যাসিড দেওয়া। তো আমি লঘু কেন দিব? লঘু দিব এই কারণে, আমি যেটা বললাম যে লঘুর মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, অ্যাবজর্পশনের কাজটা পানি করে। ঠিক আছে, অ্যাবজর্পশনের কাজটা কি করে? পানি করে। অ্যাবজর্পশনের কাজটা তো পানি যে করতেছে, তাহলে যদি এটা পানিটা যদি লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত থাকে, তাহলে যেটা হয় যে এই যে রিয়েকশনটা মাত্র ঘটলো সালফার ট্রাইঅক্সাইড আর পানির, এটা যে তাপ উৎপন্ন করতেছে এই রিয়েকশনের মধ্যে, সেই ব্যাপারটা আসলে আর থাকে না। অর্থাৎ আমি যদি সালফিউরিক অ্যাসিডের ভিতরের যে পানিটা আছে সেটা দিয়ে যদি আমি এই সালফার ট্রাইঅক্সাইডটাকে বিক্রিয়া করাই, তাহলে কি হবে? তাহলে এটা সালফিউরিক অ্যাসিডটা আর বাষ্পাকারে উৎপন্ন হবে না। তো বাষ্পাকারে যদি এটা আর উৎপন্ন না হয় তাহলে আমাদের জন্য এটা একটা ভালো অ্যাডভান্টেজ। তাহলে আমরা কি করাবো? আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফার ট্রাইঅক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাবো। তাহলে আসো আমরা বিক্রিয়া করাই। আমাদের কাছে আছে সালফার ট্রাইঅক্সাইড, এইটাকে আমরা বিক্রিয়া করাবো হচ্ছে লঘু। দেখো লঘু কথাটা DIL দিয়ে লেখা যায়, লঘু কথাটা DIL দিয়ে লেখে। আমি এটা একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে এইভাবে তোমরা চাইলে জানতে পারো, এই জায়গাটায় এখানে তোমরা এটা চাইলে জানতে পারো। সেটা হলো গিয়ে কি, সেটা হলো যে লঘু, লঘু কথাটা এরকম ব্র্যাকেটে DIL দিয়ে লেখা যায়। DIL এর ফুল ফর্ম মানে হচ্ছে ডাইলুট। সো ডাইলুট মানে হলো গিয়ে লঘু। আর ঘন যেটা তোমাদের, ঘনটা আসলে এইভাবে সংক্ষেপে CONC দিয়ে লেখা যায়, ওই ব্র্যাকেটে CONC লেখা হয়। CONC মানে হচ্ছে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড মানে হচ্ছে ঘন বা গাঢ়। কনসেন্ট্রেটেড মানে ঘন বা গাঢ়। সো আমি এই জন্য DIL লিখলাম। DIL মানে কি? লঘু। সো সালফিউরিক অ্যাসিডের লঘুটা দিয়ে বিক্রিয়া করানো হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, সো লঘুটা দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে আমরা কি পাচ্ছি? এই যে ছোট্ট জিনিসটাকে আমি একটু শর্ট করিয়া দেই। বাছা তুমি হচ্ছে একটু শর্ট হইয়া যাও। আর একটু শর্ট করিয়া দিই, একটু উপরে পাঠাইয়া উপরে চলিয়া যাও রে মনু, উপরে চলিয়া যাও। দেখো তাহলে এই যে সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, করে কি দিবে? করে দিবে এই যে এটা H2S2O7। এইটার নামই হচ্ছে অলিয়াম। অলিয়াম, এটাকে অলিয়াম বলা হয়, অথবা বাংলায় এটাকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অলিয়াম H2S2O7। H2S2O7 ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অলিয়াম। নাও হোয়াটস দ্য ফ্যাক্ট? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট হেয়ার? নাও দেখো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের এই অংশটায় এইটা হচ্ছে গিয়ে এবার আমরা এই যে আগের চিত্রটা একটু দেখি। তাহলে এই যে দেখছো এইখানে অলিয়াম ফর্ম করতেছে, কালারটা চেঞ্জ করে দেই, এই যে অলিয়াম H2S2O7। এই যে যখন আমরা এই লঘু সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, দিয়ে সেটা আমাদের কি হচ্ছে? অলিয়াম পাওয়া যাচ্ছে, ঘন ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এই অলিয়ামটা আসলে কি? এটা আসলে জিনিসটা কি? জিনিসটা আগে বলি। এটা আসলে খুবই ঘন, এটা এইভাবে কথাটা বলা যায়, খুবই ঘন সালফিউরিক অ্যাসিড। অলিয়ামটা আসলে সালফিউরিক অ্যাসিডের একটা রূপ, কিন্তু এটা কেমন রূপ? খুবই ঘন সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে,
এই অলিয়ামটা হচ্ছে খুবই ঘন সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডেরই একটা রূপ, খুবই ঘন। সো এই অলিয়ামটাকে এবার কি করা হয়, আমরা তো অলিয়াম চাচ্ছি না, আমরা চাচ্ছি সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এখান দিয়ে এবার কাজটা কি, এই খুবই ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্যে এবার তুমি যদি পানি দাও তাহলে ওই খুবই ঘনটা একটু লঘু হবে। তাহলে অলিয়ামটা যেহেতু খুবই ঘন, সেটাকে যদি আমি একটু লঘু করি, লঘু করলে সেটা আসল সালফিউরিক অ্যাসিড রূপে ব্যাক করবে। তাহলে আমাদের কাজ কি দেখো, এটার একটু লঘু করব, হালকা একটু লঘু করব খুবই ঘনটাকে। তাহলে খুবই ঘনটাকে যদি আমরা হালকা একটু লঘু করি, অর্থাৎ খুবই ঘন সালফিউরিক অ্যাসিড কে, অলিয়াম, এই যে আমাদের অলিয়াম H2S2O7, এইটাকে এবার আমরা একটু কি করব, পানি দিব। পানি দিলে এটা হালকা একটু লঘু হবে, আর এটা হালকা লঘু হওয়া মানেই হচ্ছে সে সালফিউরিক অ্যাসিড আকারে আবার ব্যাক করা। তাহলে এখানে সে আবার সালফিউরিক অ্যাসিড আকারে ব্যাক করবে। সো এই সেই আমাদের কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিড আমরা ফাইনাল এবং ক্লিয়ার ফর্মে, হ্যাঁ ফুল অ্যান্ড ফাইনাল বলে না, ফুল অ্যান্ড ফাইনাল ফর্মে আমরা পেয়ে গেলাম আমাদের সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা পেয়ে গেলাম সালফিউরিক অ্যাসিড ফুল অ্যান্ড ফাইনাল ফর্মে। এই যে দেখো অলিয়ামটার এখান দিয়ে পানি প্রবেশ করানো হচ্ছে, এখান দিয়ে পানি প্রবেশ করানো হচ্ছে, পানি প্রবেশ করানোর ফলে এই অলিয়ামটা কনভার্ট হয়ে গেল ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিডে। তাহলে এই হচ্ছে আমাদের সেই স্পর্শ পদ্ধতি। এইটা আমাদের যদি তুমি জিজ্ঞেস করো ইম্পর্টেন্সের দিক থেকে, ভাই এটা কয় নাম্বারে আছে, এটা বহুত ইম্পর্টেন্ট, এই জন্য এটা আমি ইম্পর্টেন্সের দিক থেকে অনেক আগায় রাখলাম। এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে গয়ের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সিকিউ গয়ের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই প্রসেসের চিত্র সহ তোমাকে ব্যাখ্যা করতে হবে স্টেপগুলা। এটা কিন্তু চাইলে আবার ঘতেও ব্যাখ্যা করতে বলতে পারে। সো গ বা ঘ যাই হোক, এটা আসবে, এটা জরুরি, এটা প্রচুর পরিমাণ আসার সম্ভাবনা আছে। অর্থাৎ তোমাকে বলবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি বর্ণনা করো। সো আশা করি তুমি ক্লিয়ারলি জিনিসটা ভেঙে চুরে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই তো আমাদের সালফিউরিক অ্যাসিডের বারটা গেল। এবার আমরা একটু কি নিয়ে কথাবার্তা বলবো, এবার আমরা একটু কথাবার্তা বলবো সালফারের অক্সাইড নিয়ে। দেখো সালফারের দুই ধরনের অক্সাইড হয়, দুই ধরনের অক্সাইড হয়। কেমন, কি কি ধরনের দেখো সালফারের অক্সাইড, একটা হয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। সো আমরা তো দেখলাম কিভাবে সালফার ডাইঅক্সাইড আর কিভাবে সালফার ট্রাইঅক্সাইড আলাদা করা যায়। দেখো সালফার ডাইঅক্সাইড কি হয় দেখবা, সালফার ডাইঅক্সাইডটা আসলে করে কি, এই সালফার ডাইঅক্সাইড এটাকে তুমি যদি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করাও, সালফার ডাইঅক্সাইড এটাকে আমরা রিয়েক্ট করাবো হচ্ছে আমাদের পানির সাথে। পানির সাথে যদি আমি বিক্রিয়াটা করাই, তাহলে এখান থেকে আসতেছে H2SO3 সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, ওকে। এই সালফিউরাস অ্যাসিড নিয়ে একটা কাহিনী আছে জানো, এটাকে নিয়ে এইখান থেকে কোশ্চেন আসে, সালফার ডাইঅক্সাইডের টপিকটা থেকে কোশ্চেন আসে। কেমন কোশ্চেন, কেমন কোশ্চেন, পেঁয়াজ কাটলে চোখ জ্বলে কেন, অনুধাবন। ঠিক আছে, অনুধাবনমূলক কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন এখান থেকে আসে। কি আসে, পেঁয়াজ কাটলে, পেঁয়াজ কাটলে চোখ জ্বলে কেন, ব্যাখ্যা করো। তাহলে কেন চোখ জ্বলবে পেঁয়াজ কাটলে, এই যে রিজন হচ্ছে এটাই, পেঁয়াজের মধ্যে কি আছে, পেঁয়াজের মধ্যে সালফার বিদ্যমান। ঠিক আছে, পেঁয়াজের মধ্যে কি বিদ্যমান বলো, পেঁয়াজের মধ্যে সালফার আছে, সালফার। সো এই সালফার, বাতাসে অক্সিজেন আছে, সো সালফার কি করবে, এটা ডেল্টা লেটার লাগতেছে, আমি সালফার লিখে দিই, সালফার। এই সালফারটা হচ্ছে বাতাসে উপস্থিত অক্সিজেন, এই যে এখানে দেখো কি অক্সিজেন, বাতাসে উপস্থিত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, বাতাসে উপস্থিত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে সালফার ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে গিয়ে তৈরি করে ফেলে। আর বাদ বাকি কাহিনী তো দেখছোই, সালফার ডাইঅক্সাইড কি করে, এই সালফার ডাইঅক্সাইড এইটা বাতাসে যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে ফেলে, সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরাস অ্যাসিডই পরে কি হয়, এই যে সালফিউরাস অ্যাসিড আমাদের চোখে যায়, চোখে যায়। দেখো সালফিউরাস অ্যাসিড চোখে যায়, চোখে গিয়ে এইবার যেহেতু চোখে অ্যাসিড গেছে, এবার চোখ জ্বালা পড়া শুরু করে। তাহলে কাহিনী বুঝছো, পেঁয়াজ কাটলে কেন চোখ জ্বলে, এই ঘটনাগুলো ঘটে, এই জন্য পেঁয়াজ কাটলে চোখ জ্বলে। এবার হচ্ছে দেখো সালফার ট্রাইঅক্সাইডে কি হয়, এটা তো সালফার ডাইঅক্সাইড গেল, সালফার ট্রাইঅক্সাইডে কি হবে, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে এই যে দেখো সালফার ট্রাইঅক্সাইডকে যদি আমি কিসের সাথে বিক্রিয়া করাই,
এটাকে যদি হচ্ছে আমরা পানির সাথে বিক্রিয়া করাই তাহলে সেখান থেকে আমরা পাবো সালফিউরিক অ্যাসিড। আগেরটা ছিল সালফিউরাস অ্যাসিড, এটা হয়ে যাবে আমাদের সালফিউরিক অ্যাসিড। তাহলে এটার নাম হচ্ছে আমরা জানি সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। ফাইন, দ্যাটস ভেরি ফাইন। এবার হচ্ছে যে আমরা চলে যাব কোথায়, এবার হচ্ছে যে আমরা এটা অক্সাইডের ধর্ম, এগুলা নিয়ে আলোচনা। এখন হচ্ছে আমরা চলে যাই সালফিউরিক অ্যাসিডের ধর্ম। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড নিয়ে কিছু কথাবার্তা বলবো। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড ধর্ম, এটা আমরা জানি। সালফিউরিক অ্যাসিড এটা অ্যাসিড, তাহলে আমি সালফিউরিক অ্যাসিড নিলাম H2SO4, এটাকে আমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া দেই। তোমাদের বইতে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো ক্ষার দিয়ে বিক্রি করাইতে পারো, যেটা খুশি মন চায় সেটা দিয়ে বিক্রিয়া করাবা, যেটা খুশি মন চায়। ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করবে, কি বলছি এগুলা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। এটা কি? এটা হচ্ছে ক্ষার। তাহলে এটা যদি ক্ষার হয়, সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড। এটা তো বুঝলামই আমরা যে সালফিউরিক অ্যাসিডটা কি, সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিড। ওকে, বুঝাইতে পারলাম। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই যে আমাদের লবণ আর এই যে আমাদের পানি আলাদা হয়ে গেল। বুঝলাম কি না? বুঝলাম। তো এটা তার অ্যাসিড ধর্ম, সে অ্যাসিড আকারে কাজ করতে পারে। তাছাড়া কি জারণ ধর্ম? জারণ ধর্ম কার আছে মনে রাখবো আমরা, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম বিদ্যমান, এটা আমাদের মাস্ট মাথায় রাখতে হবে। কার বিদ্যমান? গাঢ়, এই যে এই কথাটা মনে রাখতে হবে, গাঢ়। হ্যাঁ, এটা কি দিলাম? গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম বিদ্যমান, এটা মাথায় রাখতে হবে। গাঢ়, লঘু না, কার? গাঢ়। লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নাই, কারণ লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কম থাকে। আমরা একটু আগে দেখছি পানি বেশি থাকে, পানির মধ্যে তো কোনো জারণ ধর্ম নাই। জারণ ধর্ম আছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে। সো কেবলমাত্র আমি যদি গাঢ় বা ঘন সালফিউরিক অ্যাসিড নেই, গাঢ় বা ঘন সালফিউরিক অ্যাসিড নিলেই সেটা জারণ ধর্ম প্রদর্শন করবে। যেমন কি এক্সাম্পল, এই যে মনে করো আমার কাছে সালফিউরিক অ্যাসিড আছে, এটাকে যদি আমি কপারের সাথে বিক্রিয়া দিই তাহলে কি হবে? কপার সালফিউরিক অ্যাসিডকে বিজারিত করবে আর সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করবে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। তাহলে আমরা কি করতেছি দেখো, এই সালফিউরিক অ্যাসিড কপারটাকে কি করবে? সালফিউরিক অ্যাসিড কপারটাকে জারিত করবে। ঠিক আছে, জারিত করবে এবং নিজে কি হয়ে যাবে? নিজে কপার দ্বারা বিজারিত হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করবে, করে নিজে এই কপার দ্বারাই বিজারিত হবে। সো ও কি হয়েছে, বিজারিত হয়েছে, এটা আমাদের দেখা দরকার নেই। ও জারিত করছে কিনা, হ্যাঁ কপারকে জারিত করছে, তার মানে ওর কি ধর্ম আছে? জারণ ধর্ম আছে। সো জারণ ধর্ম যেহেতু আছে, সেটা কি হবে? এই কপারটা এই রিপ্লেস হয়ে যাবে, হাইড্রোজেনকে রিপ্লেস করে কপার সালফেট ফর্ম করবে। আর এই জায়গা দিয়ে তৈরি হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস, আর এদিক থেকে আমরা পানি পাবো, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস পাবো। এই তো মোটামুটি এখান দিয়ে আমাদের প্রুফ হইলো কি, যে সালফারের জারণ ধর্ম আছে, সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। সালফিউরিক অ্যাসিডের আরেকটা স্পেসিফিক ধর্ম আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা নিরুদন ধর্ম। নিরুদন ধর্ম কাদের আছে? নিরুদন ধর্মটা কি সেটা আগে আমি আসতেছি, একটু বলি। আমি একটু ইংলিশটা বলি, এটাকে বলা হয় ডিহাইড্রেটিং প্রপার্টি। সো এই যে ডিহাইড্রেটিং প্রপার্টি, এটা হচ্ছে নিরুদন ধর্ম। দেখো আমি একটা কথা বলি, যেমন হচ্ছে কথাটা কি, যে সকল যৌগ, কি বলতেছি খেয়াল করো, যে সকল যৌগ অন্য কোনো যৌগ থেকে পানি শোষণ করে, অন্য কোনো যৌগ থেকে পানি শোষণ করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে নিরোধক। তাদেরকে কি বলা হয়? তাদেরকে নিরোধক বলা হয়। পানি শোষণ করে তাদেরকে নিরোধক বলা হয়।
নিরোধক বলে। আচ্ছা, নিরোধক এর ইংলিশ কি? ধর্মটা যদি হয় ডিহাইড্রেটিং প্রপার্টি, তাহলে এটার নাম হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট, এটা মাথায় রেখো, ভবিষ্যতে এই নামটা কাজে লাগবে, এই জন্য বললাম, কারণ অনেক ক্ষেত্রে এই ডিহাইড্রেটিং এজেন্ট শব্দটা ব্যবহার করে প্রশ্নেই। সো এটাকে আমরা নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট বলে। আর এই ধর্মটাকে কি বলে? ধর্মটাকে বলে হচ্ছে নিরুদন ধর্ম। নিরোধকের এই যে পানি শোষণ করার যে ক্ষমতা বা ধর্ম, এটাকে বলা হচ্ছে নিরোধন ধর্ম। যেমন কিভাবে করে? যেমন হচ্ছে দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু একটা কি, এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক। কিভাবে দেখো, চিনি, আমাদের কাছে চিনি থাকে, চিনির সংকেত কি? C12H22O11, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের চিনি বা শর্করা। এই চিনি বা শর্করা, এটার সাথে তুমি যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, ঘন বা গাঢ় সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়াটা যদি দাও, অথবা লঘু হোক, কোনো সমস্যা নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্মটা সবচেয়ে বেশি হয়। সে কি করবে জানো? এই যে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখান থেকে পানি বের করবে সে, পানি। দেখছো এই জায়গায় যে কার্বন আছে 12টা, আর এই যে H22O11, চিন্তা করে দেখো তো, H22O11 এখান থেকে কয়টা পানি? পানি হচ্ছে H2O, তাহলে এখান থেকে কত হয়? 22 আর 11, তার মানে 2 আর দিক দিয়ে ভাগ করো, তাহলে টোটাল কয়টা পাবা? টোটাল পানি পাবা 11টা। তাহলে H22 আর O11 থেকে তুমি টোটাল কয়টা পানি পাবা? টোটাল 11টা পানি পাবা। ঠিক আছে, 11 পানি। তাহলে এখানে কি হচ্ছে একটু খেয়াল করো, জিনিসটা দেখো, এই জায়গায় এই 12টা কার্বন আলাদা হয়ে যাবে, 12টা কার্বন আলাদা হয়ে যাবে, আর এই সালফিউরিক অ্যাসিড পানিটা শোষণ করে নেবে। কত অণু পানি শোষণ করে নেবে? এখান থেকে 11 অণু পানি শোষণ করে নেবে। এই জিনিসটা এভাবে রিপ্রেজেন্ট করানো হয় বা এভাবে দেখানো হয়, ডট দিয়ে দেখায় যে 11 অণু পানি এটার কাছে আছে। ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিডের পাশে ডট দিয়ে দেখানো হয় 11 অণু পানি আছে। সো এইভাবে সে চিনি থেকে পানি বের করে ফেলছে, আর বাকি থেকে গেছে শুধু কার্বনটা। বোঝা গেছে? ক্লিয়ার? সো এই ছিল মূলত সালফিউরিক অ্যাসিডের বিভিন্ন ধর্ম। এটা যেমন নিরোধন ধর্ম, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খ এর জন্য আসে বা শর্ট কোশ্চেনের জন্য আসবে। এসকিউ যদি 27 ব্যাচে এসকিউ কন্টিনিউ হয়, 26 ব্যাচের জন্য স্পেশালি ফুল সিলেবাসের বিষয় থেকে এসকিউটা আসছিল, যদি 27 ব্যাচেও 28 ব্যাচেও তোমাদের ব্যাচেও যদি এসকিউ কন্টিনিউ হয়, তাহলে এখান থেকে এসকিউ কোশ্চেন আসারও একটা সম্ভাবনা থাকে। তাছাড়া খ বা অনুধাবনমূলক কোশ্চেন তো আসবেই। সো এই ছিল আমাদের মোটামুটি খনিজ সম্পদের যাবতীয়, ধাতু ও অধাতুর যাবতীয় যা আছে তাই। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ এবং তোমাদের অনেক শুভকামনা।